বিক্রম, তুইও না মাঝে মাঝে কি যে করিস ঠিক মতো ভাবতেও পারিস না, তাই না? এটা কি ছেলে মানুষই বলতো? হ্যাঁ, ইউ কান্ট বিহেভ লাইক দিস। দিদি, রাগ করবো না তো আর কি করব? রোজ একই ঝগড়া, আমি এইভাবে থাকতে পারবো না। ব্যাপারটা কি শালাবাবু? আরে এত রাগ করবার কি আছে? আচ্ছা একটা কথা বলো, কাল অবধি তুমি আর সঞ্জনা একে অপরকে লায়লা মজনুর মতো, শিরি ফরাদের মতো ভীষণ ভালোবাসতে, এখন কি হলো? জানি না জামাইবাবু, কিচ্ছু বুঝতে পারছি না, যে কোনো কথাতেই ঝগড়া শুরু করে দেয়। কিন্তু বিক্রম, এটা কতদিন চলবে? দুদিন অন্তর অন্তর ঝগড়া করে এখানে চলে আসিস তুই। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হ আর বাড়ি গিয়ে পুরো ব্যাপারটা মিটিয়ে নে। দেখো দিদি, ওর সাথে কথা বলবো না। তোমার যদি না ভালো লাগে তো আমি চলে যাচ্ছি। আরে আরে বিক্রম, কোথায় যাচ্ছ? মাথা গরম করো না, তোমার দিদি ওটা বলতে চায়নি। দেখুন জামাইবাবু, আমি জানি দিদি কি বলতে চাইছে। মেম সাহেব ফোন। মেম সাহেব আপনার ফোন। হ্যালো। হ্যালো নলিনী, হ্যাঁ সঞ্জনা। বিক্রম ওখানে আছে? ওকে ফোন দাও, ওর সঙ্গে আমার কথা আছে। 1 মিনিট, আমি ওকে জিজ্ঞেস করে দেখি। না দিদি, আমি কথা বলবো না। আই এম সরি সঞ্জনা, কিন্তু বিক্রম এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে চাই না। এমনিতেও আমি ওর সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে যাইনি, শুধু ওর সঙ্গে কিছু দরকারি কথা আছে। তুমি খালি স্পিকার ফোনটা অন করে দাও। ঠিক আছে। হ্যাঁ সঞ্জনা, স্পিকার অন করে দিয়েছি। বিক্রম এখানেই আছে। বিক্রম, আমি তোমাকে একটা খবর দিতে চাইছি। তোমার বন্ধু যে মূর্তিটা আমাকে দিয়েছিল, ওই মূর্তিটা আমি টুকরো টুকরো করে দিয়েছি। সঞ্জনা, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। আর মূর্তিটা ভাঙলেই বা কেন? এরকম জঘন্য একটা মূর্তির সাথে এর থেকে কি আর ভালো করা যায়? কিন্তু ওই মূর্তি আমাকে আমার বন্ধু দিয়েছিল। মাই গড! বিক্রম, বিক্রম, সঞ্জনা, এটা আমার দিকে এগিয়ে আসছে। বিক্রম, সঞ্জনা, কি হয়েছে? বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে। কি হয়েছে সঞ্জনা? সঞ্জনা, সঞ্জনা, হ্যালো হ্যালো সঞ্জনা, হ্যালো। লাইন তো ডিসকানেক্টেড। হ্যালো সঞ্জনা। চল চল চল। সঞ্জনা, সঞ্জনা, ডুপ্লিকেট চাবি আছে তো তোর কাছে? সঞ্জনা, সঞ্জনা, সঞ্জনা। ও মাই গড, সঞ্জনা। সঞ্জনা, আপনি আপনার দিদির বাড়িতে ছিলেন যখন এই ঘটনাটা ঘটে? হ্যাঁ। ওখানেই ফোন আসে আর আর হঠাৎ করে চিৎকারের শব্দ পাই। আর সঞ্জনা বলল এই মূর্তিটা ওর দিকে হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ, একটা মূর্তি হেঁটে আসছিল, এটাই তো বলেছিল। আর এই মূর্তি তাহলে খুন করেছে? আমরা সবাই সঞ্জনার চিৎকারের শব্দ পাই। স্পিকার ফোন অন ছিল। কিন্তু আপনি ওখানে গেছিলেন কেন? নিজের বাড়ি ছেড়ে এত রাতে বোনের বাড়িতে? কিছু তো ব্যাপার ছিল। আমাদের ঝগড়া হয়েছিল। ঝগড়া? কি ব্যাপার নিয়ে? এই মূর্তিটা রাখা নিয়ে। এটা কি হচ্ছে কি বিক্রম? তুমি জানো না কাজের লোকটা ছুটিতে গেছে? আর এক্ষুনি আমি ঘরটা পরিষ্কার করে গেছি। আর এটা এটা কোত্থেকে তুলে নিয়ে এসছো? তুলে নিয়ে আসিনি বাবা, গিফট পেয়েছি। গিফট? হ্যাঁ, নিজেই দেখে নাও। ওয়াও, আহা, লুক এট দিস।
এটা গিফট হলো? কে দিয়েছে তোমাকে? আর কার মাথায় এরকম বুদ্ধি এলো যে এরকম বন্ধুকে গিফট দিতে হয়? আর এরকম বোকামির কাজ একজনই করতে পারে, তোমার বন্ধু রমন। বিক্রম, যত তাড়াতাড়ি সম্ভব এই স্ট্যাচুটাকে প্লিজ এখান থেকে সরিয়ে দাও। দেখো সঞ্জনা, এই বাড়ি আমারও। আর বাই দ্য ওয়ে, তোমার ওকে নিয়ে এত সমস্যা কেন? ওই লোকটার মুখটা দেখতেও আমার ভালো লাগে না, ব্যাস। আরে মুখের সাথে কি সম্পর্ক আছে? ওসব আমি জানি না, ব্যাস। তুমি এক্ষুনি এই মুহূর্তে স্ট্যাচুটাকে বাইরে ফেলে দিয়ে আসো। হয় স্ট্যাচু এখানে থাকবে, নয় আমি। ভাই আবার সেই এক কিছু। দেখো, ও এই গিফটটা আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছে। গিফট এখানেই থাকবে। তুমি কি করবে দেখো। তুমি এত বড় কথা বললে? আমি এখান থেকে কোথাও যাব না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ঠিক আছে, যেও না, আমি চলে যাচ্ছি। ওর সাথে আমার ঝগড়া করা উচিত হয়নি, এই জন্য আমি রেগে গিয়ে দিদির বাড়ি চলে গেছিলাম। যখনই ওদের দুজনের মধ্যে ঝগড়া হতো তো বিক্রম আমাদের বাড়িতে চলে আসতো। যখন আপনি চিৎকার শুনলেন তখন আপনার মনে হলো যে কেউ বাড়ির ভিতরে ঢুকেছে। আমার কথাটা বিশ্বাস করুন স্যার, সঞ্জনা কখনো বলেনি যে ওখানে কোনো মানুষ আছে। ও তো বারবার এই কথাটা বলছিল যে ওখানে যে মূর্তিটা আছে ওটা ওর দিকে এগিয়ে আসছে। আবার সেই মূর্তি। অভিজিৎ, বাড়ির দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ, কোনো কাঁচও ভাঙা নেই, বাড়ির ভেতরে কেউ আসেনি। আপনি শুনলেন? যদি কেউ বাড়ির ভিতরে না ঢোকে তাহলে সঞ্জনার খুন কে করলো? ওই মূর্তিটা সঞ্জনা এই মূর্তিটা ভেঙে দিয়েছিল, হয়তো ওই আজকালকার দিনে এসব আপনি কি কথা বলছেন? হ্যাঁ, যদি কেউ এটা বলে যে আকাশে ফ্লাইং সসারকে উঠতে দেখেছিল তাহলে হয়তো এই কথাটা মানা যেতে পারে। কিন্তু যদি কেউ এটা বলে যে হ্যারি পটার একটা ঝাঁটার উপর বসে আকাশে উড়ছে, তাহলে কে বিশ্বাস করবে? কিন্তু স্যার, ও বলেছিল যে মূর্তি ওর দিকে এগিয়ে আসছে। এই মূর্তিটা কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমার এক বন্ধু দিয়েছিল। কোন বন্ধু? রমন। রমন? চুরি করে পালাচ্ছিলি? হ্যাঁ, আচ্ছা তোর একদিন কি আমার একদিন? দাঁড়া দাঁড়া, নড়বি না। চল ভাই, তাড়াতাড়ি চল, ওর জ্ঞান ফেরার আগে এখান থেকে কেটে পড়ি। রমন, 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 মাই গড, রমন, রমন। রমন, কি হলো? খুব জোর লেগেছে স্যার। ঠিক আছিস তুই? কি হয়েছে তোর? এসব কি ওই করে হলো, চোরটা, রমন? ওই চোরটা ওইদিকে কোথাও দিকে? পালালো। দয়া, ওকে সামলা, আমি দেখছি। কজন ছিল? হ্যাঁ? আমি আমি ঠিক করে দেখতে পাইনি। আমার মনে হয় দুজন ছিল। আমার মাথায় খুব জোরে মেরেছে স্যার। ওরা কি করছিল? ওরা মূর্তিটা চুরি করে নিয়ে গেল। ওদের মধ্যে একজন বলল, চাটোরা তাড়াতাড়ি চল। চটোরা? তাহলে একজনের নাম চটোরা। মূর্তিটা কিরকম ছিল? মূর্তির হাতে তলোয়ার ছিল আর মাথার ওখানে স্টিলের টুপি ছিল। সেই রকমই মূর্তি যেটা তুমি বিক্রমকে দিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ। আমি দুটো কিনেছিলাম, একটা বিক্রমকে দিয়ে দিয়েছিলাম আর একটা আমি নিজের কাছে রেখেছিলাম। এসব কি হচ্ছে? প্রথম ব্যক্তি মূর্তির জন্য মারা গেল আর দ্বিতীয় ব্যক্তির বাড়ি থেকে মূর্তি চুরি হয়ে গেল। কি? এটা কি বললেন বিক্রম? এটা কি হচ্ছে বিক্রম? সঞ্জনা মারা গেছে। কি? কে মারলো? মূর্তিটাই। মূর্তি? এটা বলুন যে এই মূর্তিটা আপনি কোথা থেকে নিয়ে এসেছিলেন? অন্তত জানতে তো পারা যাবে এই মূর্তিতে এমন কি আছে। আসুন স্যার, বলুন। এইটা দেখুন তো, এটা খুব সুন্দর মূর্তি স্যার। এটা আমাদের দোকানেই ছিল। এই মূর্তিটা যখন এখানে ছিল তখন কি এখানে অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে? না, একদম নয়।
কিন্তু আপনারা হঠাৎ এই মূর্তিটার ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? এই মূর্তিগুলো শহরে দুজনের উপর অ্যাটাক করেছে। একজন মহিলা তো মারাই গেছেন। এই মূর্তিটা অ্যাটাক করেছে? হ্যাঁ, যারা যারা এই মূর্তি কিনেছিল তাদের উপর অ্যাটাক হয়েছে। আগে হ্যাঁ, হে ভগবান, কি হলো? ভগবান করুক যেসব অন্য লোকেরা এই মূর্তি কিনেছে তারা যেন ঠিক থাকে। অন্য লোক? আর কে কিনেছে এই মূর্তি? স্যার, আমার কাছে 6টা মূর্তি ছিল, একটা একটা করে আমি সবকটা বিক্রি করেছি। তার মানে আরো অনেক মানুষ মারা যেতে পারে। আপনার কাছে কোনো রেজিস্টার আছে যাতে লেখা আছে কে কে কিনেছে এই মূর্তিগুলো? জানি না কোথায় চলে গেল, এখানেই তো রেখেছিলাম। কি হলো? স্যারও রেজিস্টারটাই পাচ্ছি না। গেল কোথায়? স্যার ঠিক জানি না কোথায় চলে গেল। এখানে এতগুলো মানুষের প্রাণ বিপন্ন আর তুমি রেজিস্টার হারিয়ে ফেললে। এবার কি করে খুঁজে বের করবো তাকে? নায়লা রাজা অধ্যক্ষ। নায়লা রাজা অধ্যক্ষ, খুব ভালো নাম। MBBS, ডক্টর অফ মেডিসিন, ফরেন্সিক সায়েন্স, ম্যাডিসন ইউনিভার্সিটি। এরপর 2 বছর ফিলাডেলফিয়াতে ক্রাইম ইউনিটে কাজ করেছে। ভেরি গুড। যখন আপনি আমেরিকাতে ক্রাইম ইউনিটের সঙ্গে কাজ করতেন, ইন্ডিয়া ফিরে আসলেন কেন? স্যার, আমার এখানে বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে হওয়ার কথা ছিল? তার মানে কি হয়নি? স্যার, ও পালিয়ে গেছে। বোকা লোক। কেন কেন পালিয়ে গেছে? স্যার, ও যখন জানতে পেরেছে যে আমি লাশ কাটি, দিনরাত লাশের সাথে কথা বলি, তখনই কাঁপতে শুরু করেছিল। বিয়ে তো অনেক দূরের কথা। আমাদের এই ব্যাপারটা নিয়ে খুব আফসোস হচ্ছে। ইটস ওকে, আমার কোনো আফসোস নেই। এনিওয়ে, ওয়েলকাম টু সিআইডি। থ্যাঙ্কস স্যার। আজই আমি জয়েন করলাম আর আজই আমার প্রথম কেস। একটা মূর্তি একটা মানুষের খুন করে দিল। এক মিনিট। আপনি তো শিক্ষিত, আর এই ফরেন্সিক ল্যাবে দাঁড়িয়ে আপনি বলছেন একটা মূর্তি খুন করেছে? না স্যার, আমি এটা বলছি যে এই লাশটার মাথার পেছনে যে আঘাতটা আছে সেটার এটার সাথে খুব মিল আছে। এইটা দিয়েই মারা হয়েছে। দেখুন, এর মধ্যে রক্ত আর চুল লেগে আছে। এর মানে খুব পরিষ্কার, কেউ তলোয়ার দিয়ে আঘাত করেছে। স্যার, আর তাছাড়া আমরা এই তলোয়ার থেকে আর এই মূর্তি থেকেও আঙুলের ছাপ পেয়েছি। আর এই আঙুলের ছাপ এনারই। হোয়াট? এই মেয়েটা নিজের মাথায় নিজেই তলোয়ার মেরেছে? কিন্তু স্যার, যখন এ খুন হয়েছে তখন এ ঘরে একা ছিল, আর বাড়ির দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ ছিল স্যার। দয়া, এই মেয়েটার মাথার পিছনে আঘাত আছে, আঘাতটা পেছনে। আর যে কোনো কেউ নিজেকে এইভাবে পেছন দিয়ে আঘাত করতে পারে না। কারেক্ট। আমাদের বন্ধুত্ব ভালোই জমবে। নাইস টু হিয়ার দ্যাট। আমি তো শুনেছিলাম যে আপনি একটু ক্র্যাক আছে। ঠিক শুনেছেন আপনি, একদম ঠিক শুনেছেন। এক্সকিউজ মি স্যার। হ্যালো, সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ বলছি। কি আরো একটা খুন? মানে একদম আগেরটার মতো? ও, পৌঁছে গেছে। ওকে স্যার, রিপোর্টার পৌঁছে গেছে আমাদের আগেই। আমাদের আগেই? স্যার স্যার স্যার, এই কথাটা কতটা সত্যি যে মূর্তি খুন করছে? এক্সকিউজ মি। স্যার স্যার প্লিজ স্যার কিছু বলুন। পরে এসব পরে স্যার, please আমাদের সরে যান বলুন, বলছি। স্যার, তাহলে মৃত্যুর আগে ফোন করে উনি এটা কেন বললেন যে মূর্তি এগিয়ে আসছে? দেখুন, সেটাই জানার জন্য আমরা এখানে এসেছি। আপনারা সরে যান প্লিজ। সরে আগে যান। দেখতে তো দিন, তারপর সরে পরে যান। বলছি প্লিজ। নিয়ে যাও। এই তলোয়ারেও সেই একই রকম রক্তের দাগ।
তোমার আত্মীয় ছিল ইনি? আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার। কেন, তুমি কি করেছো? স্যার, চটরার মৃত্যু আমার জন্য হয়েছে। কিভাবে? আমরা দুজনে চুরি করেছিলাম। আচ্ছা, তুমি একজন চোর। চুরি কোথা থেকে করেছো? স্যার, ওই ওই জগাস পার্কের বাংলোতে। এ আবার সে নয় তো? রামনের বাড়ি? হ্যাঁ স্যার, ওই ঘরে যখনই আমরা ওই মূর্তিটা তুললাম তখনই বাড়ির লোকটা উঠে পড়েছিল আর আমাকে ধরতেও গিয়েছিল। আর তখনই চ্যাটোরা ওর মাথার উপরে আঘাত করেছিল আর ও অজ্ঞান হয়ে গেল। তারপরে আমরা পালিয়ে এলাম এই এই মূর্তিটা নিয়ে। তারপর তারপর কি হলো? তারপর চ্যাটোরা বলতে লাগলো যে এই মূর্তিটা যদি ভেঙে যায় তো আমরা মারা যাব, এটাকে সামলে রেখো। আর 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 সেটাই হলো। এই মূর্তিটা ভেঙে গেল, ছোটরাও মারা গেল। তুমি কি দেখেছিলে? হ্যাঁ, নিজের চোখে মূর্তিকে ওকে খুন করতে তুমি দেখেছিলে কি? না স্যার, আমি তো বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখলাম ও মরে পড়ে রয়েছে। যত সব বাজে কথা। আসুন আসুন, এইদিকে আসুন। আসুন আসুন। দেখো, আমাকে দেখো না, ওই লাশটাকে দেখো। এই তো সেই চোরটা যে সেই রাতে আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ, কিন্তু এ মারা গেল কি করে? সেটাই তো খোঁজ নিচ্ছি, এই মারা গেল কি করে। আচ্ছা, তুমি এই মূর্তির টুকরোগুলো দেখে চিনছো? দেখো, মনে হচ্ছে এটা সেই মূর্তির টুকরো যেটা আমি কিনেছিলাম। তোমার ঠিক মনে আছে? হ্যাঁ স্যার, এটা সেই মূর্তি যেটা আমি কিনেছিলাম, একটা নিজের জন্য আর একটা বিক্রমের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যেতে পারো। হেডেক, আসুন। স্যার, এটা কি করে সম্ভব? দুটো মার্ডার হয়েছে, দুটো মার্ডার একইভাবে করা হয়েছে, আর দুজনের কাছেই এই ভাঙাচোরা মূর্তি পাওয়া গেছে। স্যার, স্যার, আমার তো মনে হচ্ছে যে এই মূর্তিটাতেই কোনো গন্ডগোল আছে। তার কারণ স্যার, যারাই এই মূর্তিটা ভেঙেছে সেই মারা গেছে। না স্যার, যে এই খুনগুলো করছে সে এটা বোঝানোর চেষ্টা করছে যে এটা একটা মূর্তির কাজ। আরো একটা ব্যাপার, এই লোকটা একটা চোর ছিল আর ওই সঞ্জনা হাউসওয়াইফ। দুজনের মধ্যে কোনো কানেকশন নেই, তা সত্ত্বেও দুটো খুন একই রকম কি করে? কানেকশন আছে অভিজিৎ, কানেকশন আছে। এইটা এই মূর্তির টুকরো। নমস্কার, আপনি এখন দেখছেন ফাস্ট নিউজ, আর আমি আপনাদের স্বাগত জানাতে চাই আমাদের এই প্রোগ্রামে, যার নাম বিশ্বাস নাকি অন্ধবিশ্বাস। আজকাল শহরের নানা রকম বিচিত্র ঘটনা ঘটছে। কখনো মূর্তিরা দুধ খাচ্ছে, কখনো সমুদ্রের জল মিষ্টি হয়ে যায়, আর এখন এক নতুন ধামাকা, মূর্তিরা নাকি খুন করছে। কেউ কি এটা বিশ্বাস করতে পারে যে মূর্তিরা কারোর খুনও করছে? সিআইডিও এই সমস্যার সমাধান এখন অবধি করতে পারেনি, যে খুনটা কে করছে, কি করে করছে। আরও নাকি 4 জন এই মূর্তি কিনেছে। তাহলে কি তাদের প্রাণের আশঙ্কা আছে, নাকি মূর্তিটাই অভিশপ্ত?
আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। এই মূর্তি, এটা তো ওই মূর্তিটাই। ও মাই গড! স্যার এই যে চোর চটোরা আর এই সঞ্জনার মধ্যে একটাই কানেকশন আছে, সেই মূর্তি, ব্যাস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে বাবা, তোমার সাথে আমি পরে কথা বলছি, এখন না। আরে এখন তো আমি অফিসে, আমি এখন একটা মিটিংয়ে আছি। জানোই তো আমাকে ছাড়া এখানে কোনো কাজই হয় না। কি করব? ওকে, সি ইউ। আই এম সরি স্যার। কি ব্যাপার ফ্রেডি, নতুন ফোন? হ্যাঁ স্যার, এটা আসলে গিফট পেয়েছি। গিফট? কিন্তু তোমার বার্থডে তো গত মাসে চলে গেছে। স্যার, আমার আর আমার ওয়াইফের 10 বছর আগে দেখা হয়েছিল, তাই ও এটা আমাকে গিফট দিয়েছে, অ্যানিভার্সারি গিফট। মিটিং অ্যানিভার্সারি, লাভ অ্যাফেয়ার। হ্যাঁ আচ্ছা ফেডরিক, তোমার এখন বয়স কত হবে? স্যার এই কত আর হবে, 26-27। মানে যখন তোমার বৌদির সঙ্গে দেখা হয় তখন তোমার বয়স ছিল 15 থেকে 16 বছর। আরে না না, 12 কি 13 হবে। ফেডরিক কোনো সময়ই শুধরাবে না। স্যার, হ্যাঁ, জেমস বন্ডের নতুন ফিল্ম ক্যাসিনো রয়্যালে জেমস বন্ড এই ফোনটাই ব্যবহার করেছিল স্যার। স্যার আমাদের ফেডরিক্স কিন্তু জেমস বন্ডের থেকে কম কিছু নয়। স্যার, হ্যাঁ স্যার, আমি এইমাত্র নিউজে দেখলাম স্যার। কিন্তু তুমি এরকম দৌড়ে আসলে কেন? স্যার, একটা নিউজ চ্যানেল আমাদের এই কেসের ব্যাপারে কথা বলছে স্যার। ওরা একটা পুরো নিউজ বুলেটিন মূর্তি খুনের ওপর বানিয়েছে স্যার। ওরা বলছিল যে অলকা নামের এক মহিলার কাছে এই মূর্তি আছে স্যার, একদম একরকম। মাই গড, অলকা নামে একজন মহিলার কাছে একই রকম মূর্তি আছে? মানে অলকাও খুন হতে পারে? স্যার, চ্যানেলে ফোন করে এই অলকার অ্যাড্রেস নিচ্ছি। হ্যাঁ, আরো কিছু ঘটে যাওয়ার আগে আমাদের ওখানে পৌঁছতেই হবে। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? আমরা জানতে পেরেছি যে আপনার কাছে একটা মূর্তি আছে ওইরকম। হ্যাঁ, আমিও টিভিতে দেখলাম। আমার স্ত্রী সাংবাদিককে ফোনও করেছিল। তাহলে আপনি এই বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বুঝতে পারছি না, আমার স্ত্রী মোবাইলও রিসিভ করছে না আর দরজাও খুলছে না। তো আপনার কাছে বাড়ির চাবি নিশ্চয়ই আছে। ও ইয়েস। অলকা, মাই গড, এ কি হলো তোমার? এক মিনিট, আপনি কোনো কিছু টাচ করবেন না। যাও, ফিঙ্গারপ্রিন্ট, ফটোগ্রাফ, রুমটার প্রতিটা কোণা ভালো করে চেক করো। এটা খুনের ব্যাপার। আবার সেই একই মূর্তি। স্যার, এই মূর্তিটাই কি আমার স্ত্রীকে মেরেছে স্যার? না, এই নিষ্প্রাণ মূর্তি কারোর প্রাণ কেড়ে নিতে পারে না, এটা অন্য কারোর কাজ। স্যার, একটু আসুন প্লিজ, প্লিজ কাম, আসুন দেখি, আসুন। এসিপি, আপনি মিথ্যে কথা বলছেন। ও হো হো, যে স্বামী, আপনি এখানে কি করছেন? আপনি মানুষের চোখে ধুলো দেবার চেষ্টা করছেন এটা বলে যে এই কাজটা কোনো মানুষের। আচ্ছা, তাহলে আপনিই বলুন, খুনগুলো কে করছে? মূর্তি করেছে, আবার কে? এসিপি, এই মূর্তিগুলো অভিশপ্ত, আর যে ব্যক্তি এই মূর্তি ভাঙবার চেষ্টা করবে, এই মূর্তির তলোয়ার তাকে নিশ্চিত রূপে মৃত্যুর পথ দেখিয়ে দেবে। আর আমি এই মূর্তিগুলোকে শাপ মুক্ত করতে এসেছি। মহারাজ, আপনার ভাষণ আমি শুনলাম, এবার আপনার এই মূর্তির অভিশাপের গল্প অন্য কোথাও গিয়ে শোনান। না হলে অ্যারেস্ট করা হবে। কোন অপরাধে? অন্ধবিশ্বাস ছড়ানোর অপরাধে। অসম্ভব। স্বামীজি, একটা কথা বলবো কানে? হ্যাঁ, বলো। তো জোরে একটা চড় মারবো না, এই ডাক্তারের কাছেও যেতে পারবে না। কি বাজে কথা বলছো তুমি? জানো আমি তোমাকে ভস্ম করে দিতে পারি।
বড় বড় পুলিশ অফিসাররা আমার কাছে আসে যখন ওরা কোনো কেস সলভ করতে পারে না। প্যাট্রিক, মুস্কানকে বলো অ্যাম্বুলেন্সটা পাঠাতে, আর স্বামীজিকে বাইরের দরজাটা দেখিয়ে দাও। আমি এখন চলে যাচ্ছি এসিপি, কিন্তু তোমার এই অহংকারের কারণে এই শহরের মানুষদের অনেক মূল্য চোকাতে হবে, মনে রেখো। চলো। দয়া, এবারে খোঁজ নাও এই মূর্তিগুলো কে বানিয়েছে। এমন কি আছে ওই মূর্তির মধ্যে যেটা খুনি খুঁজে বেড়াচ্ছে? আমাদের খুঁজে বের করতেই হবে আসল রহস্যটা কি। ফ্রেডরিক, অ্যাড্রেসটা ঠিক আছে তো? একদম স্যার, ওই মূর্তির দোকানদার তো আমাদের এই ঠিকানাই দিয়েছিল। কিন্তু এখানে তো কেউই নেই। মনে হচ্ছে অনেকদিন দোকানটা খোলেনি। এই দোকানদারদের জিজ্ঞেস করো। শুনুন দাদা, আচ্ছা প্রসেনজিতের দোকান এখানেই ছিল তো? প্রসেনজিৎ? হ্যাঁ, ওই যে মূর্তি টুর্তি বানাতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার ও তো বেশ কিছুদিন হলো দোকান বন্ধ করে চলে গেছে। চলে গেছে? কোথায় জানি না স্যার, কিন্তু 3 বছর আগে দোকান বন্ধ করে ও চলে গেছিল। 3 বছর আগে? কেন? বলছিল যে ওর ব্যবসা ভালো মতো চলছিল না। কিন্তু ও গেল কোথায়? জানি না স্যার, বলছিল কিছু নতুন ব্যবসা শুরু করবে। আচ্ছা, ওনার নতুন ঠিকানা কি আছে আপনার কাছে? হ্যাঁ, এখনো পার্ক রোডে থাকে। শোনো। হ্যাঁ বলুন স্যার। মিস্টার প্রসেনজিৎ বাড়িতে আছেন? আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা, সিআইডি স্যার বাড়িতেই আছে, আসুন আসুন স্যার। স্যার, এনারা দেখা করতে এসেছে। সিআইডি? আসুন স্যার, আসুন প্লিজ। নো থ্যাংক ইউ, আমি এসিপির প্রদ্যুমান। হ্যাঁ স্যার, বলুন আমি কি হেল্প করতে পারি? এটা কি চেনেন আপনি? আরে আরে এটা তো আমারই বানানো মূর্তি, একে না চেনার কি আছে? এর নাম আমি সামুরাই রেখেছিলাম। আপনার এই সামুরাই শহরে হুলস্থুল লাগিয়ে দিয়েছে। এই মূর্তি গন্ডগোল করছে। আপনি টিভি দেখেন না নাকি? খবরের কাগজ তো নিশ্চয়ই পড়েন। অ্যাকচুয়ালি স্যার, আজই আমি রোম থেকে ফিরেছি। শহরে কি হচ্ছে না হচ্ছে আমি ঠিক বলতে পারবো। দেখুন, এই সামুরাই যার যার কাছে গেছে তারা খুন হয়ে গেছে। কি? আগে হ্যাঁ, 3 জন লোক মারা গেছে। 3 জন লোক মারা গেছে? হ্যাঁ। আমার মূর্তি মানুষকে মেরে ফেলছে? মারতে তো পারে না, যার কাছেই ওগুলো গেছে আর যার হাতে মূর্তি ভেঙেছে সে মারা গেছে। এর রহস্য কি? কি আছে স্যার, আমি কি করে বলবো? মূর্তিগুলো তুমি বানিয়েছিলে, তোমার জানা উচিত এই মূর্তির কারণে খুন কেন হচ্ছে। স্যার, মূর্তি তো মাটির তৈরি। আচ্ছা, কি ছিল ওই মাটিতে? মাটিতে মাটিতে তো মাটি আছে স্যার। আচ্ছা, হ্যাঁ অভিজিৎ। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, অভিজিতের ফোন ছিল। ওই 2টো মূর্তি পাওয়া গেছে। 2টো মূর্তিরই মালিক মূর্তিগুলোকে যে যে স্বামীর কাছে নিয়ে গেছে। যে স্বামীর কাছে কি জন্য? বেচার জন্য? না, মূর্তির অভিশাপ খণ্ডন করার জন্য। স্যার, টিভিতে সবার সামনে স্বামীজি এসব করবে। হায় ভগবান, এসব কি হচ্ছে? দয়া, স্যার স্টুডিও চলো, আজ ওই স্বামীজির অভিশাপ আমি মুক্ত করেই ছাড়বো। স্বামীজি, আপনি 2টো মূর্তি একই সাথে একই সঙ্গে ঘরে রেখেছেন। হ্যাঁ, আপনি কি আমাদের ভিউয়ার্সদের বলবেন আপনি কি করতে চলেছেন? আমি ওই অভিশপ্ত মূর্তিগুলোকে সাপ মুক্ত করতে চলেছি। আর এই সব আপনি আমাদের ক্যামেরার সামনে করবেন? না না, এই কাজ ক্যামেরার সামনে কিছুতেই হয় না। এটা বড় ভয়ানক কাজ। যদি কোনো ব্যক্তি সুরক্ষা কবচ ছাড়া এটাকে দেখে ফেলে
তাহলে সে শেষ হয়ে যাবে। আচ্ছা স্বামীজি, আমি তো এরকম কিছু পরে নেই এখন। আপনি কি কোনো সুরক্ষা কবচ পরে রয়েছেন? না, আমার ওটার কোনো প্রয়োজন হয় না। আমি স্বামীজি, ঈশ্বরের অত্যন্ত কৃপা আছে আমার ওপর। স্বামীজি, তবু একটু বিপদ তো হবে। দেখো, আগামী প্রজন্মের জন্য তো আমাকে এই ঝুঁকিটুকু তো নিতেই হবে। ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমি ওই মূর্তি যেখানে আছে সেই ঘরে যাচ্ছি। আমাকে অনুমতি দেবেন? আরে হ্যাঁ, শোনো মা, এখন আমি ভেতরে যাচ্ছি মূর্তিগুলোর কাছে। দয়া করে কাউকে ভেতরে আসতে দেবে না, কারণ যদি আমার পুজো ভঙ্গ হয়ে যায় তাহলে সবার অত্যন্ত ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ স্বামীজি, এরকমই হবে। আমরা কাউকে ভেতরে আসতে দেব না। স্বামীজি আমাদের সুরক্ষার জন্য এই বিপদে ঝুঁকি নিয়েছেন। আমি তৃপ্তি, আর আপনারা দেখছেন লাইভ নিউজ, অনলি অন ফাস্ট নিউজ। কোথায় সেই যে স্বামী? বন্ধ করো এই সমস্ত ভাওতাবাজি। ক্যামেরা বন্ধ করে দাও, সব কাজ বন্ধ করে দাও। এসব চলবে না এখানে। কোথায় সেই ভণ্ড স্বামীজি? কোথায়? বলবেন তো কি হয়েছে? এরকম করতে পারেন না আরে আপনারা। কোথায় সেই যে স্বামীজি? কোথায় আছে? স্যার, এই প্রোগ্রামটা লাইভ স্যার। কোথায় কোথায় সেই স্বামীজি? স্যার প্লিজ স্যার, আপনি এইভাবে ভেতরে ঢুকতে পারেন না। স্বামীজি এখন এই মূর্তিগুলো থেকে দোষমুক্ত করছেন। খোলো। আপনারা দেখছেন এখন এই সময় সিআইডি অফিসারসরা আমাদের এখানে এসেছেন। দরজা ভেঙে ফেলো। স্যার, এটা আপনি করতে পারেন না স্যার। স্যার, এটা কি করছেন ভেঙে ফেলো। আপনি? স্যার, গেছে স্যার। আরো একটা মৃত্যু। বুঝে উঠতে পারছি না এইসব কিভাবে হচ্ছে। রুমে আর কেউ ছিল না, একাই তো ছিলেন ইনি। আর তাও শুধুমাত্র 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যেই মারা গেছে। অথচ বাইরে আসা যাওয়ার জন্য আর কোনো রাস্তাই ছিল না। সেটাই তো, কিন্তু একে খুন করলোটা কে? স্যার, ওনাকে কেউ খুন করেনি। কেউ খুন করেনি? এবার বলবেন না যে ওই মূর্তিটা খুন করেছে। না স্যার, এই খুনটা হয়নি। যে স্বামী হার্ট অ্যাটাকে মারা গেছেন, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। আরে শিওর? 100%। তাহলে ওই যে মাথার ওপর যে রক্তের দাগ আছে, হার্ট অ্যাটাকের পর উনি নিশ্চয়ই মাটিতে পড়ে গেছেন, হয়তো মাথায় চোট লেগে গেছে। তো মূর্তিগুলো ভাঙলো কি করে? উনি কি মূর্তিগুলোর উপরে পড়ে গিয়েছিলেন? না, যে স্বামী ওই মূর্তিটা ভেঙেছে, হয়তো উনি মূর্তির মধ্যে কিছু খুঁজছিলেন। এই দেখুন, ওনার নখে মাটি লেগে আছে। তার মানে হলো যে স্বামী যখন ওই জিনিসটা পায়নি যেটা খুঁজছিল, তখন এর হার্ট অ্যাটাক করে। স্যার এই মূর্তিতে কি ছিল? মূর্তি, যে স্বামী, বুঝতে পারছি না। এই যে স্বামীর হিস্ট্রি বের করো। স্যার এই যে স্বামী কোনো বাবা ঠাবা ছিল না স্যার, এ পুরো 2 নম্বরই লোক। এই দেখুন। আচ্ছা, 2 নম্বরই কাজ করতো? হ্যাঁ স্যার, এই স্বামীজিকে সরকার জেলে প্রবচন করার সুযোগ দিয়েছিল স্যার। তাহলে তো উনি খুব বড় সুযোগ পেয়েছিলেন। না এত বড় সম্মান? হ্যাঁ, ফ্রড আর পাবলিককে ঠকানোর জন্য 6 মাসের জন্য জেল হয়েছিল। 6 মাসের মধ্যে হয়তো স্বামীজি সবাইকে ঠিক করে দিয়েছিলেন। স্যার যেদিন এই স্বামীজি জেল থেকে ছাড়া পেয়েছিল, ওই দিন ও নিজের সাথে আরেকজন লোককে নিয়ে এসেছিল। ওই লোকটাও সেই দিনই ছাড়া পেয়েছিল যেদিন এই স্বামীজি ছাড়া পেয়েছিল। আচ্ছা, সে কে? আপনি ওকে চেনেন স্যার? এই দেখুন। এই ছেলেটা রামান জেলে ছিল স্বামীজির সঙ্গে? স্যার, এই গল্পটা ঘেটে এমন খ হয়ে গেছে যে মাথায় কিছু ঢুকছেই না। ফেডরিক, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দয়া, এর কেন জেল হয়েছিল? স্যার এই রমন একজন চোর, এই হিরে চুরি করেছিল। হীরের চুরি? এক মিনিট। এটা সেই চুরিটা নয় তো যেটা 3 বছর আগে হয়েছিল? 20 কোটি টাকার হিরে চুরি হয়েছিল। ইউ আর রাইট অভিজিৎ, এই রমন তো ধরা পড়েছিল স্যার, কিন্তু ওই হিরে এখনো পাওয়া যায়নি। ওই হিরেগুলো এই জন্য পাওয়া যায়নি যে ধরা পড়ার আগে ছেলেটা ওই হিরেগুলোকে প্রসেনজিতের দোকানের এই মূর্তিগুলোর মধ্যে কোনো একটা মূর্তিতে লুকিয়ে রেখেছে। আর ও যখন জেল থেকে ছাড়া পায় তখন ও জানতে পারে যে 3টে মূর্তি অলরেডি বিক্রি হয়ে গেছে। এবার বাকি মূর্তিগুলো উদ্ধার করবে কি করে? তাই শহরে খবর ছড়িয়ে দিয়েছে যে মূর্তিগুলো অভিশপ্ত।
যাতে লোকেরা ভয় পেয়ে মূর্তিগুলো ফেরত দিয়ে যায়, কিন্তু কোনো মূর্তির মধ্যেই ওই হিরেগুলো ছিল না। স্যার, এখন তো মাত্র একটা মূর্তিই বাকি। হিরে নিশ্চয়ই ওর মধ্যেই আছে। স্যার, হ্যাঁ, এবার তোমার কি হলো? স্যার ওই শেষ মূর্তিটা পাওয়া গেছে। পাওয়া গেছে? কি? কোথায় সেটা? রামান, এত সুন্দর মূর্তিগুলো ভাঙতে যাচ্ছিলে কেন? আপনি আপনারা এখানে কি করছেন? আমরা আমরা আমাদের ভাগ নিতে এসেছি এখানে। ভাগ? কিসের ভাগ? আরে এত টাকার হিরে তুমি চুরি করেছো, তার মধ্যে কিছু তো আমাদের দেবে। হ্যাঁ, এটা কি সব বলছেন আপনারা? কোন হীরের কথা বলছেন আপনারা? ওইগুলোই যেগুলো তুমি খুঁজে বেড়াচ্ছিলে, আর যার কারণে একের পর এক তুমি মূর্তি ভেঙে ফেলছিলে। প্রথমে তোমার বন্ধুর স্ত্রীকে, তারপরে চ্যাটোরা, এরপর অলোকা। তিনজনকে খুন করেছো তুমি, বুঝেছো? এটা কি বাজে কথা বলছেন আপনারা? বাজে কথা নয়, এটা সত্যি কথা। তুমি একটা খুনি। জেলে স্বামীজি বললেন একটা উপায় বার করে সব মূর্তিগুলোকে খুঁজে বার করবেন। 20 কোটি টাকার হীরের ব্যাপার ছিল। আমাকে খুন করতেই হতো, না হলে সবাই জেনে যেত। ওই হিরেগুলো কোথায়? জানি না, আমি ওই হিরে পাইনি। আরে কি করছো? কি এখান থেকে হিরে কোথায় গেল? কোথায় গেল এখান থেকে হিরে? আমার হিরে, আমার হিরে কোথায় গেল? এসপি স্যার, আমার হিরে এখানে নেই স্যার। কোথায় গেল আমার হিরে? আমার হিরে কোথায় গেল? কোথায় গেল? যদি হিরে এর মধ্যে না থাকে তাহলে হিরেগুলো গেল কোথায়? এবার আমি বুঝতে পেরেছি যে হিরে কোথায়। স্যার, ব্রেকফাস্ট গার্ডেনে দিয়ে এসেছি। ভেরি গুড। এটা এটা কি হচ্ছে? আপনারা আমার বাড়িতে আমার খাবার টেবিলে? এই জ্যামটা খুব ভালো আপনার, স্যার আপনি নেবেন? স্যার ঠিকও আছে স্যার, চাইলে খেতে পারেন। স্যার, এই সব কিছুর সাথে গরম গরম চা বেশ ভালো হবে না? খুব ভালো লাগবে। চা ছাড়া ব্রেকফাস্ট অসম্পূর্ণ হয়ে যায়। সবার জন্যই চা, শুধু আমার চায়ে 1 চামচ চিনি। শিওর স্যার। হ্যাঁ, আপনারা যদি বলতেন আমাকে, আমি আপনাদের এমনি ডেকে নিতাম। বিনা নিমন্ত্রণে এইভাবে আপনারা চলে আসলেন কেন? ডায়মন্ডস কোথায়? ডায়মন্ডস? আরে হিরে কোথায়? হ্যাঁ, কিছু বেঁচে আছে না সবটা বিক্রি করে দিয়েছো? হ্যাঁ প্রসেনজিৎ, যখন তুমি মূর্তি বানাচ্ছিলে তখন একটা মূর্তির মধ্যে ডায়মন্ড দেখতে পেয়েছিলে, আর তুমি সেগুলো নিয়ে নিলে। কই, আমার তো কিছু মনে পড়ছে। মূর্তির মধ্যে হিরে লুকিয়ে রামান তো জেলে চলে গিয়েছিল, আর তুমি মূর্তি বানানো বন্ধ করে দিয়ে এখানে চলে আসো। কি কথা বলছো অভিজিৎ? তুমি কমপ্লেন করছো কেন? তুমি কাজ করবে যদি তুমি 20 কোটি টাকার হিরে পেয়ে যাও তো? হ্যাঁ, এরকমই একটা বড় বাংলো কিনবে আর আরাম করবে। হ্যাঁ, কিন্তু প্রসেনজিৎ তো জেলে যাবে। চুরি করা সব হিরে এ খেয়ে নিয়েছে। স্যার, সরি স্যার। স্যার, খাবার পর আমি কমপক্ষে ঢেকুর তো তুলছি। এ তো সব হিরে খেয়ে হজম করে ফেলবে। হ্যাঁ, কিন্তু এবার প্রসেনজিৎও ঢেকুর তুলবে, তাও সেটা জেল যাওয়ার পরে।